পরবর্তীকালে কলকাতা কর্পোরেশন 2005 সাল নাগাদ এই ঘাটটি রেনোভেশন করেন। দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার শুরুতেই এরকম প্রচুর বই রয়েছে যেগুলি আপনি কিনতেও পারবেন। স্টেশনের পাশে এরকম সরু রাস্তা, তার পাশেই রয়েছে গঙ্গা, আর তার পাশে এরকম ছোটো ছোটো অনেক মন্দিরও রয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সুপ্রভাত বলাটা ভুল হবে, কারণ এখন ঘড়ি কাটায় বাজে 2:30। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের তিলোত্তমা অর্থাৎ কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন কিছু জায়গা যার সাথে জড়িয়ে আছে নানান ঐতিহাসিক ঘটনাবলী। সেই সব ঐতিহাসিক ঘটনাবলী চেষ্টা করি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার, আর আপনারা খুবই পছন্দ করেন, দুহাত ভরে আশীর্বাদও করেন। এটাই সবথেকে বড় পাওনা আমার কাছে। তো আজকেও আমি চলে যাচ্ছি এমন একটা জায়গায় যে জায়গার আশেপাশে রয়েছে নানান ঐতিহাসিক স্থান, যে জায়গাগুলো সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই জানেন না। সেই জায়গাগুলি আজকে আপনাদের খোঁজ দেব। বর্তমানে এখন আমি আছি দমদম জংশনে। এখান থেকে ধরে নেব চক্র রেল, আর ট্রেনের টাইমিংটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়েই আমি বাকি কথা বলবো। তো চলুন। দমদম থেকে 3:07 হাবড়া মাজার লোকালটা ধরে নিলাম। দমদম স্টেশনকে পিছনে ফেলে প্রবেশ করলাম চক্র রেলে। চক্র রেলে যারা গেছেন তারা তো জানেনই এর সৌন্দর্যতা সম্বন্ধে। যাই হোক, গঙ্গার পার বরাবর এগিয়ে চললাম আমার গন্তব্যস্থলে। ও বাই দ্য ওয়ে, আজ আমার গন্তব্যস্থল বাগবাজার। তো আমি এখন চলে এসেছি বাগবাজার স্টেশনে। বাগবাজার স্টেশনের একদম শেষ প্রান্তে রয়েছে মায়ের ঘাট। তো প্রথমে বলে দিই যে আমি কোন কোন জায়গাগুলোতে আজ যাচ্ছি। প্রথমে যাব মায়ের ঘাটে, তারপর যাব মায়ের বাড়িতে। তো চলুন মায়ের ঘাট দিয়ে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা হলো বাগবাজার স্টেশন, আর ওদিকে হলো দমদম, আর বাঁদিকে পড়ছে সারদা মায়ের ঘাট। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এটা হলো রবীন্দ্র সরণি। আপনারা এখানে যদি বাসে করে আসেন তাহলে দক্ষিণেশ্বর বা এসপ্ল্যানেড থেকে 43/1 বাস পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মায়ের ঘাটে প্রবেশ করার প্রধান গেট। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, প্রথম দিকে এই ঘাটের নাম ছিল দুর্গাচরণ মুখার্জি ঘাট বা পাগলা বাবুর ঘাট। পরবর্তীকালে কলকাতা কর্পোরেশন 2005 সাল নাগাদ এই ঘাটটি রেনোভেশন করেন, আর নামকরণ হয় শ্রী শ্রী সারদা মায়ের ঘাট বা মায়ের ঘাট নামেও বেশি পরিচিত। দেখতে পাচ্ছেন রেল লাইন, আর রেল লাইন পার করেই কিন্তু সারদা মায়ের ঘাট, আর পাশেই রয়েছে বাগবাজার স্টেশন। স্টেশনের শেষ প্রান্ত দিয়ে নেমেই বাহাতে পড়বে এই ঘাট। আর দেখতে পাচ্ছেন এখনকার সৌন্দর্য, মানে বিকেলবেলার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় এই সূর্যাস্তের জন্য। ঘাটের মাঝখানেই রয়েছে মায়ের অর্থাৎ শ্রী শ্রী সারদা মায়ের একটি মন্দির। এই মন্দিরে মায়ের একটি অপরূপ সুন্দর মূর্তিও আছে। মাকে এখানে নিত্য পুজোও করা হয়, কারণ মার সামনে দেখতে পাচ্ছি অনেক ফুলও রাখা রয়েছে। শ্রী শ্রী সারদা মা বাগবাজারে অবস্থানকালে হুগলি নদীর পূর্ব তীরের এই ঘাটে 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর নিয়মিত স্নান করতেন ও জল নিতেন। শ্রী শ্রী সারদা মায়ের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ঘাট সম্পূর্ণরূপে সংস্কার করা হয় এবং ব্যবহারোপযোগী করে শ্রী শ্রী সারদা মায়ের নামেই উৎসর্গ করা হয়। উদ্বোধন করেছিলেন বাগবাজার রামকৃষ্ণ মঠের শ্রী স্বামী আত্মস্থানন্দজি মহারাজ।
বিকেল হতেই স্থানীয় বাসিন্দা, অফিস কর্মী বা কলেজ স্টুডেন্টসরা এই ঘাটে এসে উপস্থিত হন। সূর্যাস্ত দেখতে দেখতে একটা সুন্দর সময় কাটিয়ে নেওয়া যায়। আচ্ছা, মায়ের ঘাট তো দেখা হয়ে গেল, এবার চলুন যাওয়া যাক মায়ের বাড়িতে। মায়ের ঘাটের যে প্রবেশদ্বার তার একটু ডান দিকে অপোজিটের এই গলিটা দিয়েই আমি চলে যাব মায়ের বাড়িতে। দেখতে পাচ্ছেন এরকম সোজা এসে এরকম চৌমাথা পড়বে, তারপর আপনাদের লেফট সাইডে টার্ন নিতে হবে। লেফট সাইডে 1 মিনিট মতন হাঁটলেই মায়ের বাড়ি। তো এরকম ডান দিকে একটু টার্ন নিলেই এই যে দেখতে পাচ্ছেন গোলাপি কালারের বাড়িটা, এটাই হলো মায়ের বাড়ি বা শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। এই বাড়িতেই মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত বসবাস করেছিলেন। কলকাতায় মায়ের কোনো নিজস্ব বাড়ি না থাকায় স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই চাইতেন মার একটি নিজস্ব বাড়ি হোক। তার ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য স্বামী শারদানন্দ মহারাজ 1905 সালের 18ই জুলাই শ্রী কেদারনাথ দাসের থেকে কলকাতার গঙ্গার পাড়ে গোপাল নিয়োগী লেনে এক টুকরো জমি কেনেন। বাড়ি নির্মাণ কাজ শুরু হয় 1907 সালে এবং শেষ হয় 1908 সালের শেষের দিকে। নিচের তলাটি ছিল উদ্বোধনের অফিস ও উপরে থাকতেন মা। জানতে পারি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ ঘোষ নিরুদ্দেশ হওয়ার আগে এই বাড়িতে এসেছিলেন মাকে প্রণাম করতে। মায়ের বাড়ির সামনে গ্রিলে কিছু অনুষ্ঠানের সময়সূচি দেওয়া আছে, তাছাড়া মায়ের বাড়ি খোলা আর বন্ধ হওয়ার সময়টা লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। বাড়ির ভিতরে একতলায় দেওয়ালে একটি অনুষ্ঠানের সময়সূচি দেওয়া আছে। এই অনুষ্ঠানের সময়সূচি আপনি আমার পেজের থেকেও পেয়ে যেতে পারেন। এই সময়সূচির পাশেই একটি সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি দিয়েই আপনাদের উঠতে হবে উপরে। উপরেই আছে মায়ের ঘর। উপরে উঠেই দেখতে পারবেন বহু ভক্ত ধ্যানে মগ্ন। এখন যে ঘরটি একদম বাঁদিকে দেখতে পাচ্ছেন সেটি মায়ের ঘর। আগে এটি ছিল মার পুজোর ঘর। এখানেই মা নিত্য পুজো করতেন। পরবর্তীকালে মা এই ঘরেই বাস করতেন। যে খাটে মা শুতেন সেই খাটে মার একটি ছবি রেখে মাকে পুজো করা হয়। 1920 সালের 21শে জুলাই মা এই বাড়িতেই মহাসমাধি লাভ করেন। প্রথমেই বলেছিলাম আজকে এই ভিডিওতে এক শান্তির জায়গার খোঁজ দেব। অসাধারণ সুন্দর মার এই বাড়িতে এসে নীরবতার মাঝে আপনি যেন এক পরম শান্তি খুঁজে পাবেন। মার ঘরের ডান দিকেই আছে ঠাকুরের সিংহাসন। এখানেই মা নিত্য পুজো করতেন, যেমনটা আগেই বললাম। মার ঘরের পাশেই আছে শ্রী শারদানন্দ মহারাজের ঘর, যিনি মায়ের জীবিতকালে মাকে দেখাশোনা করতেন। চাইলে মার ঘরের সামনে কিছুক্ষণ আপনি বসতেও পারেন, অন্যথা আপনি এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারেন। মার ভক্তদের জন্য আছে কিছু প্রসাদের ব্যবস্থা, যা বিনামূল্যে প্রত্যেককে বিতরণ করা হয়। আর প্রসাদে থাকে খিচুড়ি। শহরের কোলাহল থেকে দূরে মায়ের বাড়িতে এসে যেন আমি খুঁজে পেলাম এক পরম শান্তি। মায়ের বাড়ির নিচে আছে উদ্বোধনের অফিস ঘর, আছে একটি প্রণামী ঘর যেখানে আপনি মন মতো ডোনেশন করতে পারেন, আর উপরে আছে মায়ের ঘর। মায়ের বাড়ি থেকে বেরোনোর পর যাচ্ছি আমার 3 নম্বর গন্তব্যস্থলে। কোথায়? সেটি হলো বলরাম মন্দির। তো চলুন বলরাম মন্দিরের সামনে গিয়েই সমস্ত কথা হচ্ছে। মায়ের বাড়ির সংলগ্ন একটি স্টলও আছে, যে স্টল থেকে আপনি টুকটাক কিছু কিনতেও পারেন। এই স্টলকে পিছনে ফেলে সামনের দিকে 2 পা হেঁটে ডান দিকে টার্ন নিতে হবে। 2 মিনিটের হাঁটা পথে সামনে এসে দেখবেন এরকম একটা গোলাপি রঙের গেট, সামনেই মেন রোড। এবার ডান দিকে কিছুটা হাঁটতে হবে, ওই 5 মিনিট মতন, তারপরেই পড়বে গিরিশ ভবন। রাস্তার মাঝখানে এই বাড়িটি হলো বাংলার বিখ্যাত কবি, নাট্যকার, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, যাকে আমরা গিরিশ ভবন নামেও চিনি। বর্তমানে বাড়িটির ভিতরে প্রবেশ নিষেধ, বাড়িটি আপনাকে বাইরে থেকেই দেখতে হবে। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হলো গিরিশচন্দ্র ঘোষের মূর্তি। গিরিশ ভবনকে পিছনে ফেলে রাস্তার ডান দিক দিয়ে 5 মিনিট মতন হাঁটার পর আমরা পেয়ে যাব আমাদের 3য় গন্তব্যস্থল, যেটি হলো বলরাম মন্দির। তো আমি চলে এসেছি আমার 3য় গন্তব্যস্থল, যেটি হলো বলরাম মন্দির। এই মন্দির ছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এক প্রিয় ভক্ত বলরাম বসুর বাড়ি।
মা ও ঠাকুর তাদের জীবনদশায় বহুবার এই বাড়িতে এসেছিলেন। 1897 সালে স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেন। তো চলুন এই বলরাম মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের আগেই দু সাইডে মা ও ঠাকুরের প্রচুর ছবি আছে, তাছাড়া স্বামী বিবেকানন্দের নানান ছবি আছে, প্রচুর বই আছে যেগুলি আপনি নিতে পারেন। বিশালাকৃতি অসংখ্য থাম ও দোতলা বিশিষ্ট এই বাড়ির ভিতরে প্রবেশ করতেই আপনি এক অদ্ভুত নীরবতা এবং অসাধারণ পরম শান্তির খোঁজ পেয়ে যাবেন। এক অসাধারণ সঙ্গীত একজন পরিবেশন করছেন এবং তার সাথে এই উঠোন চত্বর খুবই পরিষ্কার এবং প্রচুর গাছে ভরা। ডান দিকে রয়েছে কিছু অফিস ঘর। জুতো খোলার পর বাঁদিকে একটি সিঁড়ি দিয়ে আপনাদের উপরে যেতে হবে। তো এই সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পেয়ে যাবেন সেই ঘর, যে ঘরে ঠাকুর ও মা এসে থাকতেন। এই মন্দিরের গৃহদেবতা হলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। সেই কারণে ঠাকুর এই বাড়িতে প্রতি বছর আসতেন এবং রথ টানতেন। উপরে আপনি দেখতে পারবেন বাড়ির দ্বিতীয় তলে ঠাকুরের রথ টানার একটি ছবি। তাছাড়া সেই রথটি এখনও রাখা আছে, যেটি প্রতি বছর রথের সময় টানা হয়। তাছাড়া আছে একটি মিউজিয়াম, যেটি এই বলরাম মন্দিরের সবথেকে বড় আকর্ষণ। এই মিউজিয়ামে আপনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব, অন্যান্য মহারাজ, প্রভু জগন্নাথ দেব ও চৈতন্যদেবের প্রচুর ছবি পেয়ে যাবেন। তো এই ছিল কলকাতার কাছে গঙ্গার পাশে এক টুকরো শান্তির খোঁজ, অর্থাৎ বাগবাজার ভ্রমণ। মায়ের ঘাট দেখালাম, মায়ের বাড়ি দেখালাম, আর দেখালাম বলরাম মন্দির। বলরাম মন্দিরটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, কারণ এই একটা মন্দিরের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তো আপাতত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো আছে। নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করুন। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিওস।